আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছে এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ফেনীর বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিভিন্ন নদী রক্ষা বাঁধের 21টি স্থানে ভাঙন দিয়ে পানি ঢুকে নতুন করে 10টি সহ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী লাখো মানুষ। দুর্গতদের ত্রাণ সহায়তায় কাজ করছে বিজিবি ও সেনাবাহিনী। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি কমলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে নোয়াখালীতে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। এই বৃষ্টি এখন যেন ফেনীবাসীর অভিশাপ। বৃষ্টির কারণে ফেনীতে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। গ্রামের পর গ্রাম তলিয়ে আছে। গৃহবন্দী অবস্থায় রয়েছে লাখো মানুষ। বেড়িবাঁধের ভাঙন স্থান দিয়ে পানি ঢুকে ফেনী সদর, ছাগলনাইয়া, পরশুরাম সহ নতুন করে 10টি গ্রাম সহ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। সাপে কাটার আতঙ্কে প্রাণ বাঁচাতে অনেকে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। বাড়ি থেকে জিনিসপত্র আর পূজায় পথে সাপে কামড় দিছে। পরে সবাইখানে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওনারা টেস্ট মেস করছে, পরীক্ষা দিচ্ছে। সব করাবার পরে বলতেছে বিষ আছে শরীরে। এখন বলছে যে সদরে নিয়ে যাওয়ার জন্য। রাত হলে পোকামাকড়ের ভয়ে আমরা ঘুম আসে না চোখের মধ্যে। হালকা বৃষ্টি হলে বন্যা আসে। বন্যার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, আমাদের অনেক মাছ চলে যায়, আমাদের ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়। যদি বেড়িবাঁধগুলা সঠিকভাবে মেরামত করত তাহলে আমাদের আজকের এই ভোগান্তি হতো না। ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও 21টি বাঁধের ভাঙন স্থান দিয়ে পানি প্রবেশ অব্যাহত আছে। টেকসই বাঁধ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানোর কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। তো 24-এর বন্যার পর এই প্রেক্ষিত পরিবর্তন হয়েছে। এখন আরও বড় আরও টেকসই আকারে বাঁধ নির্মাণের জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি। জেলা প্রশাসনের তথ্য মতে 82টি আশ্রয় কেন্দ্রে প্রায় 9,200 মানুষ আশ্রয় নিয়েছেন। ত্রাণ কাজে সহায়তা করছে সেনাবাহিনী ও বিজিবি। আমাদের এই মুহূর্তে 2টা টিমই কাজ করছে। আমরা এখানে রান্না করা খাওয়া ডিস্ট্রিবিউট করেছি, আর আমাদের পরশুরামে কিছু ড্রাই ফুড ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এদিকে উজানের ঢল অব্যাহত বৃষ্টিতে তলিয়ে গেছে নোয়াখালী 9 উপজেলার নিচু এলাকা। পানিবন্দী প্রায় 64,000 পরিবার। এছাড়া কুমিল্লাও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বাড়ছে গোমতী নদীর পানি। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী অনেক এলাকা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিনের আলোচনায় কিছু বিষয় অমীমাংসিত থাকলেও বেশ কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে। ওয়াশিংটন সময় সকাল 9টায় আবার তৃতীয় দিনের আলোচনা শুরু হবে। শুক্রবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য দেওয়া হয়। দ্বিতীয় দিনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জ্যামিসন গ্রেয়ারের সাথে একান্তে বৈঠক করেছেন। তার সাথে শুল্ক সংক্রান্ত আলোচনার পাশাপাশি দুই দেশের বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি আমদানির পরিমাণ বাড়াতেও প্রতিশ্রুতিবদ্ধ এবং তা ইতিমধ্যে শুরু হয়েছে বলেও জানানো হয় ফেসবুক পেজে। বলা হয়, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্যতা ও প্রতিযোগিতামূলক পরিবেশ প্রত্যাশা করে। শুল্ক নিয়ে আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিলে এসব বলেন তিনি। রিজভী বলেন, এখনও ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, যারা সুযোগ পেলেই আবারও ফুঁসে উঠবে। অর্থনৈতিক অবস্থা বিবেচনায় তৈরি পোশাক কারখানা সহ দেশের সব কলকারখানা চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি পরামর্শ তার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আগামী 100 বছরে আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা নেই। তারা নিজেরাই নিজেদের খুন করেছে। বলেন, দেশের সব সমস্যা আগামী দিনে তারেক রহমানের মাধ্যমেই সমাধান হবে। খালি সংস্কার করে নির্বাচন পিছিয়ে এইরকম গো ধরে থাকলে পরে বা শিশু বাচ্চার মতো চকলেট আমাকে পেতেই হবে, এই ধরনের প্রবণতা থাকলে ফ্যাসিবাদ কিন্তু নানা ছিদ্র পথে প্রবেশ করতে পারে এবং তারা যে চেষ্টা করছে না তা নয়। এবং আমরা একটা দীর্ঘস্থায়ী
অগণতান্ত্রিক শক্তির কাছে জিম্মি হয়ে পড়ব। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার ১১তম দিনে আজ যশোর ও খুলনায় পথসভা ও পদযাত্রায় অংশ নেবেন দলের কেন্দ্রীয় নেতারা। যশোরে গণ অভ্যুত্থানে হতাহত পরিবারের সঙ্গে মতবিনিময় এবং পরবর্তীতে মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়ে ঈদগাহ মোড়ে গিয়ে শেষ হবে। সেখানে অনুষ্ঠিত হবে পথসভা। এর আগে গতকাল মাগুরা ও নড়াইলে পদযাত্রা ও পথসভা করেন তারা। মাগুরায় পথসভায় এনসিপি প্রধান বলেন, নতুন বাংলাদেশ করতে হলে ফ্যাসিজমের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে। হুঁশিয়ারি করেন, বাংলাদেশে যে কোনো দেশের আগ্রাসন রুখে দেওয়া হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ, দেশের মৌলিক সংস্কার ও নতুন সংবিধান নিয়ে টালবাহানা চলছে। এ ব্যাপারে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। পরে নড়াইলে পদযাত্রা ও পথসভায় এনসিপির তরুণ নেতারা বলেন, বৈষম্যহীন সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্যই গণ অভ্যুত্থান হয়েছিল। দেশ গড়ার সংগ্রামে সবার সহযোগিতা চান তারা। এবার মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চাল নিয়ে চালবাজি যেন থামছেই না। নতুন চাল বাজারে আসলেও দাম কমার ক্ষেত্রে তার প্রভাব পড়ছে না, উল্টো বাড়ছে। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দামও ছুঁয়েছে ৩০০-র কোঠায়। গেল সপ্তাহের তুলনায় আরও বেড়েছে সবজির দাম, বাড়তি মাছ ও মুরগির দামও। বিক্রেতারা বলছেন, বৃষ্টি ও সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে। আরাফাত ইসলামের রিপোর্ট। সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে প্রায় ২০০ টাকা বেড়ে ঠেকেছে ৩০০ টাকায়। বেগুন সহ অন্যান্য সবজির দামও চড়া। বিক্রেতারা বলছেন, গত ৩ দিনের টানা বৃষ্টিপাত ও দেশের দক্ষিণাঞ্চলে বন্যার প্রভাব পড়েছে কাঁচা বাজারে। বর্ষাকালে তো সবজি দাম একটু বাড়বে, আর বর্ষাকালে জিনিসপত্র নষ্ট হয়ে যায় না, এই জন্য মাল আমদানি কম, দাম একটু বাড়বে। অনবরত বৃষ্টি হয়েছে তো মরিচ টরিচের দাম বাইরে গেছে। উনি যে দাম বললো আমি ভাবতে পারি না এত দাম, হঠাৎ এত দাম হওয়াতে এখন কি করবো, অর্ধেক নিলাম, 250 গ্রাম নিলাম। গত সপ্তাহের তুলনায় বাজার দামটা তুলনামূলক বেশি। গত কয়েক মাস ধরেই অস্থির চালের বাজার। নতুন চালের চালান বাজারে এলেও কমছে না দাম। এক সপ্তাহে নতুন করে কেজিতে ২ থেকে ৩ টাকা পর্যন্ত বেড়েছে মিনিকেট, নাজির সহ বেশ কয়েকটি চালের দাম। যে মৌসুমে যে দামটা আসার কথা, চাউলের দাম কমার কথা, এখন দেখতেছে আরো বাড়তেছে। যেমন প্রতি কেজি ৮ চাউল আমরা কিনে হয়েছে যখন আসছে মৌসুমে আসছে কত ৫০-৫১ টাকা, সেই চাউল এখন হলো যায় ৫৮ থেকে ৫৯ টাকা। আর সব চাউলের দামই বাড়ছে মোটামুটি। সপ্তাহান্তে কেজিতে অন্তত ১০ টাকা করে বেড়েছে মুরগির দামও। ব্রয়লার ১৭০ আর সোনালী ৩০০ টাকার আশেপাশে বিক্রি হচ্ছে রাজধানীর বাজারে। যদিও আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। খামার তো বিশেষ করে বন্ধ হয়ে গেছে এখন, এর জন্য একটু আমদানি কম, দাম একটু বাড়ছে। বাজার পরিস্থিতি আগের থেকে অনেকটাই বেড়েছে। বিশেষ করে মুরগির দাম অনেক ফ্ল্যাকচুয়েট করে। আপনি প্রতি সপ্তাহে যদি দেখেন, আপনি কোনো স্টেবল কোনো বাজার পাবেন না মুরগির বাজারে। এবছর ইলিশ যেন ছুঁতেই পারছেন না সাধারণ মানুষজন। ১ কেজি ইলিশ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ২৫০০ টাকা। পাশাপাশি ছোট বড় সব ধরনের মাছের দাম স্বাভাবিকের চেয়ে কেজিতে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেশি বলে মনে করছেন ক্রেতারা। সব মাছেরই দাম বেশি। চিংড়ি মাছ ১২০০ টাকা কেজি, বাইলা মাছ চাইতেছে ১৪০০ টাকা কেজি, তারপরে ইলিশ মাছ তো চাইলে ২৪০০-২৫০০ টাকা চায়। এখন এই বাজার সম্ভব না। গেল সপ্তাহের মতো আগের দামেই কেজি প্রতি ৫৫ থেকে ৬০ টাকা কেজি পেঁয়াজ আর আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। দুঃসময় কাটিয়ে অনেকটাই ইতিবাচক ধারায় দেশের পুঁজিবাজার। গত ৪ কার্যদিবসে বেশিরভাগ শেয়ারের দাম বেড়ে সূচক ৫,০০০ পয়েন্ট ছাড়িয়েছে। এমন ধারাবাহিক উত্থানে লোকসান কাটিয়ে আবারও মুনাফার প্রত্যাশায় সক্রিয় হচ্ছেন বিনিয়োগকারীরাও। মূল্যস্ফীতি কমার পাশাপাশি রিজার্ভ বৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতা বাজার ঘুরে দাঁড়ানোর কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেলিম মালিকের রিপোর্ট। স্বৈর সরকার পতনের পর ৬,০০০ পয়েন্টে থাকা পুঁজিবাজারের ধস কোনোভাবেই ঠেকানো যাচ্ছিল না। গত ২৮ মে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি সূচক নেমে দাঁড়ায় ৪,৬১৫ পয়েন্টে।
এমন বাস্তবতায় নড়েচড়ে বসেন প্রধান উপদেষ্টাও। সংকট উত্তরণে নিয়ন্ত্রক সংস্থা বিসেক, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেন। এরপর থেকেই একটু একটু করে ঘুরে দাঁড়াতে থাকে পুঁজিবাজার। গেল 2 সপ্তাহে ঘটে বড় উত্থান। 2.5 মাসের মাথায় ডিএসসির সূচক ছাড়ায় 5,000 পয়েন্ট। গত বৃহস্পতিবার পর্যন্ত সূচক দাঁড়িয়েছে 5,068 পয়েন্টে। আস্থার সংকটের কারণে বাজারটা এতদিন নিম্নমুখী ছিল। সেই নির্বাচনী রোডম্যাপের কারণে সম্ভাবনা খুঁজে পাচ্ছে। মূল্যস্ফীতি কমে যাচ্ছে, আপনার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বেড়ে গেছে, তারপরে আপনার নির্বাচনে একটা সুবাতাস চলে আসছে, তারপর আপনার নিয়ন্ত্রক সংস্থা প্রত্যেকের সাথে বসছে। সন্তুষ্ট বলা এখনই যাবে না, মানে বাজারটা পজিটিভ দিকে টার্ন নিচ্ছে, এতটুকুই আমরা বুঝি বা বুঝতে পারি। বিশ্লেষকরা বলছেন চলমান উত্থানের ধারা বজায় থাকলে সরকারের হস্তক্ষেপ ছাড়াই পূর্ণ মাত্রায় ঘুরে দাঁড়াবে বাজার। গুজব সৃষ্টি যাতে না করে এবং হয়তো সিকিউরিটি এক্সচেঞ্জ বা যেন হস্তক্ষেপ না করে। এই আমি আসতেছি করবো, এটা মানুষ ভয় পায় যায়। তো সালে টাকা দিয়ে ব্যবসা করতে যাব, করতে যাব কেন, হয়তো ঝামেলা নেব। তবে একটি টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে জরুরি মানসম্মত শেয়ার। এর জন্য দেশের ভালো কোম্পানিগুলোকে বাজারে আনতে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের আহ্বান জানান তারা। আজকে যদি একটা আইপিও দেন তাহলে এই আইপিওটা আস্তে আস্তে 1-1.5 বছর লেগে যায়। সব কাজ করে আইপিওটা লিস্টিং পর্যন্ত 1 মাসের ভিতরে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে পরে ভালো কোম্পানিরা আসতে সুযোগ পাবে। এছাড়া নিয়ন্ত্রক সংস্থা বিসেক, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংক যৌথ উদ্যোগ নিলে বাজারে বিদেশি বিনিয়োগ টানাও সম্ভব বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। ডলার মোটামুটি যদি স্টেবল হয়ে যায় তাহলে বিদেশি ফান্ডও আসবে। পলিসি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এ সময় হেফাজত নেতারা বলেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ ও সার্বভৌমত্বের হুমকি। স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে এ ধরনের কার্যালয় বসানো মূলত বিদেশি এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য প্রচেষ্টা বলে অভিযোগ করেন তারা। অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান হেফাজত নেতারা। হুঁশিয়ারি দেন, তা না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবেন তারা। এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।